পরিবেশ এবং আমাদের বদলে যাওয়া পৃথিবীর সমস্যাগুলোর অনেক সমাধান আমাদের হাতেই আছে। যেমন আমাদের মায়েরা করে থাকেন। কোনো জিনিসকে তারা হুট করে ফেলে দেন না, বরং তাকে ব্যবহার করবার নিত্য নতুন উপায় খুঁজে বের করেন, নতুন করে কাজে লাগান। আজকের পর্বে আমরা এমন কিছু মানুষের কথা বলবো যারা চ্যালেঞ্জকে নতুন সম্ভাবনা হিসেবে দেখেন। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দেবী সাহা ইকো ইন্ডিয়ার আজকের পর্বে থাকছে কেরালায় ভূগর্ভস্থ জলের সংকট সামাল দিতে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণের নতুন মডেল গড়েছেন স্থানীয় বাসিন্দারা, এবং পুরনো কায়াক ও কেনু ফেলে না দিয়ে পরিবেশ বান্ধব আসবাবে রূপ দিচ্ছে ফ্রান্স। তবে শুরুতেই যাব তামিলনাড়ুর নীলগিরি পর্বতে। বহু বছর আগে সেখানকার বনের একটি অংশ উজাড় করে চা বাগান তৈরি করা হয়। তাতে ঝর্ণাগুলো শুকিয়ে যায়, মাটি উর্বরতা হারায়। তবে আশার কথা, পরিস্থিতি পরিবর্তনে একজোট হয়েছেন গবেষক, বনকর্মী, এমনকি চা বাগানের মালিকেরাও। সেখানকার বাস্তু সংস্থানে প্রাণ ফেরানোর উদ্যোগ নিয়েছেন তারা, এবং কাজটি সময় সাপেক্ষ হলেও আশার কথা, ইতিমধ্যেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অপরূপ সুন্দর, প্রকৃতির বৈচিত্র্যে ভরপুর আর ঐতিহ্যে সমৃদ্ধ নীলগিরি পাহাড় যেন পৃথিবীরই একটি ক্ষুদ্র সংস্করণ। এখানে পশ্চিমঘাট পর্বতমালার উঁচু অংশে রয়েছে ভারতের প্রথম প্রকৃতি সংরক্ষণ এলাকা, বৈচিত্র্যের জন্য যা বিশ্ববিখ্যাত। নীলগিরিতে প্রায় 15টি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। আছে প্রাচীন শোলাবন, বিরল তৃণভূমি আর মেঘে ঢাকা পাহাড়, যা নদীগুলিতে জলের যোগান দেয়, বাতাস থেকে কার্বন শোষণ করে আর দক্ষিণ ভারতের আবহাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু এই সূক্ষ্ম ভারসাম্য অনেক দিন ধরেই হুমকির মুখোমুখি। গত 200 বছরের বেশি সময় এখানকার জমির ব্যবহারের ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রায় 70% উঁচু জমি থেকে গাছ কেটে চা, ইউক্যালিপটাস, সোনাঝুরি বা অন্যান্য গাছের বাগান করা হয়েছে। চারপাশের শহর এবং গ্রাম গড়ে তোলার জন্য 10% জমি নষ্ট হয়েছে, অর্থাৎ 80% উঁচু জমির চেহারা সম্পূর্ণ বদলে গেছে। নীলগিরির জল বিশারদ গোকুল হালান জানালেন, 19বিংশ শতাব্দীতে ইংরেজরা এখানকার তৃণভূমি আর জলাভূমিকে পতিত হিসেবে চিহ্নিত করে। তারা স্থানীয় শোলাবনের বিশাল অংশ কেটে চা, ইউক্যালিপটাস আর সোনাঝুরির বাগান গড়ে তুলেছিল। প্রকৃতির বৈচিত্র্যের চেয়ে এক্ষেত্রে অর্থই বেশি প্রাধান্য পেয়েছে। একই গাছ চাষ করার কারণে এলাকার প্রকৃতির বিপুল বদল ঘটেছে। এখন সরকারি কাগজপত্রে বেশিরভাগ তৃণভূমি আর জলাভূমিকে পতিত জমি হিসেবেই দেখা হয়। গোকুল হালানের মতো গবেষক আর গডউইন ভাসন্ত বস্কোর মতো প্রকৃতি বিজ্ঞানীরা কয়েকশো বছরের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তাদের কাছে এই এলাকা অত্যন্ত মূল্যবান। বস্কোর ছোট দল স্থানীয় শোলা ঘাসের অবশিষ্ট জলাভূমিগুলি খুঁজে বের করছে এবং সেখানে সেই মাটি আর আবহাওয়ার জন্য উপযুক্ত গাছ লাগাচ্ছে। তারা স্থানীয় গাছ রোপণ করছে, ক্ষতিকর বিদেশি গাছ সরিয়ে দিচ্ছে, ধীরে ধীরে শোলাবন আর তৃণভূমি ফিরিয়ে আনছে। Right now we have close to 150 species that we are growing. এখন আমাদের কাছে প্রায় 150 প্রজাতির গাছ আছে। আমরা সেগুলো রোপণ করছি। আমরা খুঁজছি আরো কোথায় এগুলো লাগানো যায়। So we start off with a baseline survey of seeing what প্রথমে আমরা জরিপ করে দেখি সেখানে কি ধরনের গাছ আছে। তারপর আমরা ক্ষতিকর গাছ সরানোর পরিকল্পনা করি। তারপর নতুন গাছ লাগাই। প্রথম কয়েক বছর আমরা গাছগুলোর বিশেষ যত্ন নিই, যাতে সেগুলো ঠিকমতো বাড়তে পারে। নীলগিরিতে প্রকৃতি ফিরিয়ে আনার এই কাজ করা হচ্ছে স্থানীয় লোকজ্ঞানের ওপর ভিত্তি করে। এখানকার অনেক আদিবাসী সম্প্রদায় বিশেষভাবে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত, কিন্তু তারা জানে কি লাগাতে হবে, কোথায় লাগাতে হবে আর কিভাবে প্রকৃতির কথা শুনতে হবে। প্রকৃতি বিজ্ঞানীদের সঙ্গে টোডা আর বাদাগা সম্প্রদায়ও তাদের ঐতিহ্যবাহী জ্ঞানের মাধ্যমে এই কাজে সাহায্য করছে। আরাদুকুট্টান একজন টোডা আদিবাসী। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই পাহাড়ে বাস করছেন। তার পূর্বপুরুষদের জ্ঞান এই কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এলাকার সম্পূর্ণভাবে সোলানম, বিশল্যকরণী ও পুটুসের মতো আগ্রাসী গাছে ভরে গিয়েছে। আমরা কঠোর পরিশ্রম করে সেগুলো শিকড় সহ পুরোপুরি তুলে ফেলেছি। அதுக்கப்புறம் நம்ம நெகட்டிவ் ஆன மரத்தை இங்கே நடவு செய்யறதுக்காக இது பண்ணோம். আমরা নিকটবর্তী ঝর্ণার গুরুত্ব বুঝতে পেরেছিলাম। இது ஒரு
ஊற்று এটি আশেপাশের গ্রামে 30 থেকে 40টি কুয়োতে போகுது. கீழே பார்க்க போனோன்னா ஒரு 30-40 வெல்ஸ் கிணறு இருக்குது. এই জল ব্যবহার அந்த கிணறுல இருந்து தான் இங்கேருந்து போகிற ஊற்று தண்ணியிலிருந்து தான் அவங்க எடுத்து আমরা ஸ்থানীয় শোলা গাছ யூசேஜ் பண்ணுறாங்க. எல்லா இடத்துக்கும் இந்த ஒரு 20,000 பீப்புள் பக்கம் இந்த தண்ணியை தான் யூஸ் பண்ணுறாங்க. இந்த 18 வருஷத்தில் வந்து இந்த மாதிரி மரம் க்ரோத் ஆகிருக்கு. இப்போது அப்போ கொஞ்சம் கம்மியாக தண்ணி நீரூற்று தண்ணி வந்துருச்சு. இப்போ பார்க்க போனோம்னா நிறைய தண்ணி நீரூற்று வந்து இந்த மரம் போட்டனால நல்லா தண்ணி கிடைக்கிது. மக்கள் இங்கேருந்து ஒரு 2 கிலோமீட்டர்ஸ் வரைக்கும் இந்த தண்ணி போகுது. প্রায় এক দশক আগে এই সাফল্যের গল্প শুরু হয়েছিল। We have close to like 80 এখন different নীলগিরি জুড়ে locations প্রায় now 80টি all over জায়গায় Nilgiris. আমাদের কাজ You will চলছে। hear a lot of birds আপনি অনেক and পাখি frogs আর ব্যাঙের ডাক শুনতে and পাবেন। a lot of species have অনেক come back. প্রাণী ফিরে এসেছে। Almost all the শোলাবন plants আর and the ঘাসের animals that মাঠে you যেসব find গাছপালা in the আর Shola প্রাণী থাকে grassland তা এখন ecosystem now এখানেও come and বর্তমান। visit this space. If you are ভাগ্য lucky, ভালো you can হলে hear the আপনি বিপন্ন endangered প্রজাতির নীলগিরি লাফিং endemic থ্রাশ পাখির ডাকও Nilgiri শুনতে laughing পাবেন। thrush also. এই পাখিটি It's এই a উচ্চতায় bird থাকতে that পছন্দ করে prefers these এবং এর জন্য elevations and শোলা গাছ It দরকার। needs a lot of the Shola আমরা species. অনেক শোলা গাছ ফিরিয়ে এনেছি। And there are many Shola species trees that have been regrown. নীলগিরির বেশিরভাগ অংশে এখনও চা বাগান থাকলেও কোনো কোনো বাগান মালিক দ্রুত লাভের চেয়ে মাটির স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বাগানে তারা শোলা গাছ রোপণ করছেন। They act like a এই sponge. গাছগুলো So when স্পঞ্জের it মতো কাজ rains, করে। it holds এরা the water বৃষ্টির there জল and it ধরে stores it রাখে in আর its root শিকড়ে system. So জমা over করে। time, the তাই water সময়ের table সঙ্গে সঙ্গে automatically যেখানে এই rises, শোলা গাছ আছে wherever these Shola সেখানে trees মাটির are. নিচে Like a web of জলস্তর water, বাড়ে। almost like a এগুলো জলের একটা communication channel অন্তর্জাল between these তৈরি করে, different clusters. ঠিক যেন গাছগুলো So নিজেদের মধ্যে what we're trying যোগাযোগ to ব্যবস্থা গড়ে replicate here তুলছে। is something আমরা similar. এখানে So it's a very, সেটাই very তৈরি করার slow চেষ্টা growing করছি। tree. অন্য গাছ Other যেখানে trees 10 would বছরে gain বড় হয় maturity in 10 years' এগুলোর জন্য time. 15 These will থেকে take 20 বছর 15-20 বা years, even তারও বেশি longer সময় than লাগে। that. But কিন্তু আমরা over আশা time, করি we hope একদিন এই that this গাছগুলো দিয়ে becomes ছোট like একটা a বন little তৈরি হবে forest আর of নিচে Shola চা trees গাছ বড় with হবে। the tea growing underneath it. নীলগিরির প্রকৃতি ফিরিয়ে আনার এই কাজ খুব ধীর গতির, কিন্তু কুট্টান আর বস্কোর মতো মানুষের কাছে এটা এখন আর শুধু কাজ নয়, একটা দায়িত্বে পরিণত হয়েছে। I don't see it as work. আমি এটাকে কাজ হিসেবে দেখি না। আমাদের চারপাশে যা ঘটছে এটা তারই প্রত্যুত্তর। So much that's happening around us. গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, অথচ শুকিয়ে যাচ্ছে জলের কুয়ো। ঠিক এমনই জলের সংকটের মুখোমুখি কেরালার ত্রিথালার বাসিন্দারা। তবে এই সংকটের সমাধানের জন্য তারা বাইরের সাহায্যের মুখাপেক্ষী কিন্তু হয়ে থাকেননি, বরং আস্থা রেখেছেন নিজেদের মানুষদের ওপরেই। ঐতিহ্যগত জ্ঞানকে কাজে লাগিয়ে অসাধারণ উপায় খুঁজে বের করেছেন এবং তাদের এই কৌশল এখন একই সমস্যায় ভোগা অন্যান্য মানুষদের জন্যও উদাহরণ হয়ে উঠছে। ভারতের রাজ্যগুলোর মধ্যে দক্ষিণের কেরালায় সবার আগে বর্ষার আগমন ঘটে। রাজ্যটিতে বছরে 3000 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবুও বিভিন্ন শহরে দীর্ঘদিন ধরে জল সংকট দেখা দিচ্ছে, এমনটাই জানালেন স্থানীয় স্বেচ্ছাসেবিকা নিরাজা রামদাস। വളരെ ബുദ്ധിമുട്ടാണ്. ഒരു ഡിസംബർ മാസത്തോട് കൂടിയൊക്കെ തന്നെ പല കിണറുകളും പറ്റുന്ന രീതിയിലൊക്കെയുള്ള സാഹചര്യമായിരുന്നു। স্কুলের ছাত্রছাত্রী, নারী সংস্থা আর স্থানীয় চাষিদের নিয়ে তিনি সুস্থিরা ত্রিথালা বা পরিবেশ বান্ধব ত্রিথালার আওতাধীন নানা পরিবেশ বান্ধব প্রকল্পে কাজ করেন। 2022 সালে এই উদ্যোগ শুরু হওয়ার পর থেকে তারা শহর ও আশেপাশের ভূগর্ভস্থ জল বাড়াতে এই পুকুরের মতো আরও অনেক জলাধার বানিয়েছেন। സുസ്ഥിര ഋതുകാല പ്രോജക്ടിന്റെ ഭാഗമായിട്ട് 10 കർമ്മ പദ്ധതികൾ മെയിൻലി വരുന്ന നമ്മൾ പറഞ്ഞ പോലെ കൺസർവേഷൻ ആക്ടിവിറ്റീസ്, അതുപോലെ തന്നെ കൃഷി പരിസ്ഥിതി സംരക്ഷണ പ്രവർത്തനങ്ങൾ, അതുപോലെ വേസ്റ്റ് മാനേജ്മെന്റ്. ഇതാണ് 3 മെയിൻ കണ്ടന്റ് എന്ന് പറയുന്നത്. അതുപോലെ തന്നെയാണ് തോടുകൾ, പലതും കയ്യേറി പോയിട്ടുള്ള തോടുകൾ, അല്ലെങ്കിൽ റോഡ് നിർമ്മാണത്തിന്റെ ഭാഗമായിട്ട് അല്ലെങ്കിൽ സ്വകാര്യ വ്യക്തികൾ ഒക്കെ കയ്യേറി പോയിട്ടൊക്കെയുള്ള തോടുകൾ, ചിലപ്പോൾ മഴയത്ത് നിരപ്പായിട്ട് അങ്ങനെ പോയിട്ടുള്ള തോടുകൾ, അതൊക്കെ വീണ്ടെടുത്തുകൊണ്ട് ജലം ഒഴുകുന്നത് സുഗമമാക്കുക। নিজেদের জমির কিছু অংশ জল সঞ্চয় প্রকল্পের জন্য দিতে তিনি চাষিদের রাজি করান। কিছুদিন পরেই এর সুফল দেখা যায়। ভিভি বালাচন্দ্রনের মতো চাষিরা আগে জলের জন্য ট্যাঙ্কারের উপর নির্ভরশীল ছিলেন। জলের অভাবে মার্চ মাসের পর আমি নারকেল চাষ বন্ধ করে দিতাম, কিন্তু এই বছর এই প্রকল্পের কল্যাণে আমি সেই সময়ের পরেও চাষ চালিয়ে যেতে পারছি। জলাধার বানানোর পর গত কয়েক বছরে খামারের চারপাশের ভূগর্ভস্থ জলস্তর বাড়তে শুরু করেছে। আগে সব ওয়ার্ডে ট্যাঙ্কারে করে জল পাঠাতে হতো।
এবছর মাত্র কয়েকটি জায়গায় জল পাঠানো হয়েছে। വലിയ തോതിൽ അതിൽ കുറവുണ്ടായിട്ടുണ്ട്। ত্রিথালা প্রশাসন এক্ষেত্রে নজির গড়তে চায়। তারা সরকারি ভবনগুলোকে ভূগর্ভস্থ জল বাড়ানোর কাজে ব্যবহার করছে। স্থানীয় স্কুলে ছোট্ট একটি বন তৈরি করা হয়েছে। এর ফলে মাটির উপর দিয়ে বৃষ্টির জল গড়িয়ে যাওয়া রোধ হয়। স্কুলের ছাদকে বৃষ্টির জল জমা করার ফানেলে পরিণত করা হয়েছে। জল জমা করে ভবনের পেছনে ট্যাঙ্কে পাঠানো হয়। নিরাজা দেখাচ্ছেন পুরনো কুয়া আর নতুন জলাধার কিভাবে একসাথে কাজ করে। ഇത് വന്നിട്ട് ഈ സ്കൂളിന്റെ ഒരു ഓപ്പൺ വെല്ലാണ്. സ്കൂൾ മഠের এই কুয়োটি পুরাতন। നല്ല വേനലൊക്കെ ആവുമ്പോൾ വല്ലാത്ത വേനലൊക്കെ ആവുമ്പോൾ അത്യാവശ്യം നല്ല രീതിയിൽ വെള്ളം താഴ്ന്ന ഒരു അവസ്ഥ ഉണ്ടായിരുന്നു. തന്നെയായിട്ടാണ് നമ്മൾ ഈ വെള്ളം കളക്ട് ചെയ്യുന്ന ഈ റൂഫ് വാട്ടർ കളക്ട് ചെയ്യുന്ന വെള്ളം പൈപ്പ് കണക്ട് ചെയ്ത് ഈ ടാങ്കിലേക്കാണ് എത്തിക്കുന്നത്। এই কাজে অনেক লোকের প্রয়োজন হয়। সরকার MGNREGA এর আওতাধীন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কর্মীদের কাজে লাগিয়ে এই উদ্যোগে সাহায্য করছে। ഞങ്ങള് ഈ തോട്ടിലെ പണികള് এবং চাষের পুকুরের মতো নানা রকম পরিকাঠামো আমরা বানাতে পারি। সম্প্রতি দুটি নতুন পুকুর আমরা বানিয়েছি। പിന്നെ এর সঙ্গে খাল তৈরি করা ও নদী পরিষ্কার করাও শিখেছি আমরা। അങ്ങനെ സാധനങ്ങളൊക്കെ ഉണ്ടാക്കാൻ പോവും। সম্প্রতি তারা স্থানীয় আঙ্গনওয়াড়ি কেন্দ্রে বৃষ্টির জল জমানোর ব্যবস্থা করেছেন। সুস্থিরা ত্রিথালা প্রকল্পের মাধ্যমে এখানকার কর্মীরা আবর্জনা আলাদা করতে ও পুনর্চক্রায়ন করতে শিখেছেন। বর্ষার আগে জলাধার পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করতেও শিখেছেন তারা। বৃষ্টির জল সংগ্রহ করা এখন তাদের নিয়মিত কাজের অংশ। പിന്നെ നമുക്ക് ഇവിടെ പുതുതായിട്ട് ജോയിൻ ചെയ്തു আমরা প্রথম যখন এখানে এলাম তখন কিছুই বুঝতাম না, কিন্তু প্রকল্পের কর্মীরা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন, সবকিছু বুঝিয়েছেন, অনেক সাহায্য করেছেন। നല്ലൊരു ക്ലാസും കാര്യങ്ങളൊക്കെ അവര് എടുത്തു തന്നിരുന്നു। এখন আমরা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে ভালোভাবে কাজ করতে পারি, നല്ല ബെറ്റർ ആയിട്ട് ചെയ്യണം എന്നുള്ള ഒരു ഇതിൽ എത്തിയത്। এর মধ্যে কেরালা জুড়ে বন্যার প্রবণতা বাড়ছে। ত্রিথালার মতো ছোট কৃষি শহরগুলো বড় হচ্ছে। সারা বছর চালানোর মতো জল সঞ্চয়ের উদ্যোগ নেওয়া হলেও নতুন পরিকাঠামো জলবায়ু পরিবর্তনের সাথে তাল মেলাতে পারছে না। জল সঞ্চয় আর চাষাবাদের ক্ষেত্রে মানুষ প্রায়ই পরিবেশ বান্ধব আর চিরাচরিত পদ্ধতিকে আলাদা ভাবে। তাই প্রথমে তাদের পরিবেশ বান্ধব পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে ও বোঝাতে হয়। স্থানীয় জল ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ভাসুদেবান পিল্লাই জানালেন, বিপর্যয়ের কারণে এই অঞ্চলের সমস্যা অনেক বেড়ে গিয়েছে। আগে আমরা জল পরিচালনের জন্য নদীগুলো ঠিকমতো ব্যবহার করতাম না। অনেক জলাশয় অবহেলায় নোংরা হয়ে গিয়েছিল। তারা জল ধরে রাখতে পারত না, তাই বন্যা হতো। সেই থেকে শিক্ষা নিয়ে এখন আমরা নদী পরিষ্কার করছি, খাল খনন করছি, জলের প্রবাহ নিশ্চিত করছি। ত্রিথালার চারপাশের খামার আর জঙ্গল থেকে জল এখন নতুনভাবে পরিষ্কার হওয়া খাল ও জলপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেগুলি এবারের বর্ষার জলে ভরে গিয়েছে। প্রচুর পরিমাণ বৃষ্টির জল সঠিকভাবে পরিচালন ও ব্যবহারের ফলে ত্রিথালার ভূগর্ভস্থ জলের স্তর ইতিমধ্যেই প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। শক্তিশালী নেতৃত্ব আর সব দপ্তরের সমন্বয়ের কারণে এই প্রকল্পে সাফল্য পাওয়া সম্ভব হয়েছে। কাজটি এখনো শেষ হয়নি। এই প্রকল্প চালিয়ে যেতে হবে। এই অগ্রগতি ধরে রাখতে হবে। সুস্থিরা ত্রিথালার জলাধারগুলি শিশুদের প্রিয় জায়গা। এই শিশুরাই প্রকল্পের ভবিষ্যৎ। সরকার এখন কেরালা জুড়ে এই উদ্যোগ ছড়িয়ে দিতে চায় এবং বন্যা ও খরার চক্রকে ভাঙতে চায়। নদীতে কায়াক বা ছোট এক ধরনের নৌকোয় ঘুরে বেড়ানো ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয়। প্রতি গ্রীষ্মে ফ্রান্সের নদীতে এরকম অসংখ্য কায়াকের দেখা মেলে। তবে মরশুম শেষে সেগুলি আর ব্যবহারের উপযোগী থাকে না। তখন সেগুলির ঠাঁই হয় প্লাস্টিকের বর্জ্যে। ফেলে দেওয়া এই কায়াক থেকেই নতুন কিছু তৈরির চেষ্টা চলছে। পুরনো কায়াক পরিণত হচ্ছে ঘরের দৃষ্টিনন্দন আসবাবে। প্লাস্টিকের বর্জ্য সমস্যা নয়, বরং নতুন কিছু তৈরির উপাদান হতে পারে। তেমনই ভাবনার খোরাক যোগাচ্ছে আমাদের পরের প্রতিবেদনটি।
ফ্রান্সের দক্ষিণের পার্বত্য নদী ড্রোমের তীরে বড় হয়েছেন জুল। অনেকদিন ধরে নদীতে প্রমোদ ভ্রমণে পর্যটকদের গাইড হিসেবে কাজ করছেন তিনি। Ça par exemple c'est typiquement le petit on arrivait doucement mais typiquement le caillou qui vient racler en dessous le canoë qui peut l'esquinter et surtout quand c'est répété au mois de juillet au mois d'août quand le niveau d'eau est bas c'est là que ça peut casser. জুলের বস পিয়ার কাপিয়ে অনেক নৌকা বাতিল করতে বাধ্য হয়েছেন। তিনি প্রায় 20 বছর ধরে সায়ো গ্রামে পর্যটকদের নৌকা ভাড়া দেন। তিনি জানেন সেগুলো চিরকাল চলবে না। নৌকার গায়ে লাগা আঁচড় ও গর্ত আর মেরামত করা যায় না। Là, c'est 5 bateaux qui partent au recyclage, que nous, on est obligé de sortir parce qu'on est sur des rivières qui usent quand même pas mal les bateaux. Donc, au bout d'un moment, les bateaux sont plus réparables. Donc, c'est des bateaux qu'on est obligé de sortir de l'eau. Et on est content d'avoir trouvé cette solution pour recycler le bateau qui va être broyé et qui va se transformer dans des nouveaux objets. ক্ষতিগ্রস্ত নৌকাগুলো ট্রাকে তুলে 20 কিলোমিটার দূরে ডাই শহরের একটি পুনর্ব্যবহার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নৌকাগুলোকে কেটে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করা হয়। কারখানার ম্যানেজার ব্যাপটিস্ট জামের মতে এই প্লাস্টিক অনেক মূল্যবান, যা স্থানীয় কর্মসংস্থান তৈরি করছে। La main-d'œuvre, c'est des gens qui travaillent ici, c'est des gens qui sont en insertion professionnelle. Leurs salaires sont pris en grande partie en charge par l'État. On leur offre une possibilité de s'insérer, de retrouver un emploi, de retourner à l'emploi. Et ça, en fait, ça a énormément de valeur. ফ্রান্সে খুব কম প্লাস্টিকের জিনিস পুনর্ব্যবহার করা হয়। বেশিরভাগই পোড়ানো বা মাটিতে পুঁতে ফেলা হয়। গত কয়েক বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে এই তালিকায় ফ্রান্স একদম তলার দিকে আছে। অবস্থা এখন বদলাচ্ছে। সরকার পুনর্ব্যবহার কেন্দ্রগুলোকে আর্থিক সাহায্য দিচ্ছে। নৌকার টুকরোগুলো ব্রেস্ট শহরের ফ্যাব ইউনিট নামে আসবাবপত্র তৈরির কারখানায় পাঠানো হয়। পুরনো প্লাস্টিক থেকে সেখানে পাতলা তক্তা বানানো হয়। L'année dernière, on a traité presque 150 canoës. Ça fait à peu près 6 tonnes de canoës qui ont été récupérés et traités et recyclés. ক্যারল থুরিনি এবং ইন্টারন্যাশনাল প্রেশাস প্লাস্টিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এই সংস্থা প্লাস্টিক পুনর্ব্যবহারের মেশিন বানায়। তাদের নকশা যে কেউ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারে। 800 বা তার বেশি সংখ্যক চেয়ারের বড় অর্ডার পূরণ করার জন্য এই ছোট কারখানাটি ফ্রান্সের অন্যান্য কারখানার সাথে কাজ করে, যারা পুরনো প্লাস্টিক দিয়ে নতুন আসবাবপত্র বানায়। C'est une recherche de nouveaux modèles de production, donc sortir des systèmes mondialisés, centralisés, pour revenir à des relocalisations de production, mais à des productions décentralisées sur les territoires qui, pour rester concurrentielles face aux grosses entreprises, pourraient fonctionner ensemble en réseau. এভাবে কায়াক নৌকা নষ্ট হয়ে যাওয়ার পরে পরিণত হচ্ছে সরল, সুন্দর ও আধুনিক আসবাবপত্রে। পর্যটকেরাও এই উদ্যোগ দেখে মুগ্ধ। Si ça peut être une initiative locale et que c'est transformé sur place, c'est super. Ça fait double plaisir de descendre la Drôme et de savoir qu'après ça continue derrière sur une deuxième vie. আগামীতে কি ড্রোম নদীতে ভেসে বেড়ানো কায়াকগুলো রিসাইকেল করা প্লাস্টিক দিয়ে তৈরি হবে? কাঁচামাল তো অন্তত হাতের নাগালেই আছে। মিলেট বা বাজরাকে বহুদিন ধরেই খাবার হিসেবে দূরে সরিয়ে রাখা হয়েছিল। সেকেলে বা দরিদ্র মানুষের খাবার হিসেবেই বিবেচনা করা হতো একে। ফলে কৃষকেরাও চাষের আগ্রহ হারাচ্ছিলেন। তবে এই পরিস্থিতি বদলাচ্ছে তামিলনাড়ুতে। সেখানে কৃষকেরা নতুন করে বাজরার চাষ করছেন শুধুমাত্র ঐতিহ্য বা স্মৃতিকে আঁকড়ে থাকার জন্য নয়, বরং পরিবেশের সঙ্গে মানানসই হিসেবে তাঁরা বাজরাকে বেছে নিচ্ছেন। অন্যদিকে ভোক্তারাও স্বাস্থ্যকর খাবার হিসেবে বাজরার দিকে ঝুঁকছেন। ছোট্ট একটি পদক্ষেপ, কৃষকের মাঠ এবং ভোক্তাদের খাবারের প্লেট, এই দুই জায়গাতেই বড় পরিবর্তন এনে দিচ্ছে। সাধারণত আইসক্রিম তৈরি হয় দুগ্ধজাত দ্রব্য ও চিনি দিয়ে, কিন্তু এটা তৈরি করা হয়েছে মিলেট বা বাজরা থেকে। আজকের যুগের গম ও ভুট্টার মতো ফসলের পূর্বপুরুষ বাজরা, যা নানা ধরনের হয়। இது குதிரைவாளி தானியம்.
இது வந்து இருங்கு சோளம், இது வந்து திணை, இது வந்து வரகு. வரகு தான் இந்த பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுற ஒரு தானியம். கடந்த 40 வருடங்களில் சிறுதானியங்கள் வந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைஞ்சிட்டு இந்த ஏரியாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் மானாவாரி பகுதிகளில் பார்த்தீங்கன்னா பீட்டி பருத்தியும் மக்காச்சோளமும் தான் வந்து பயிரிடுறாங்க. விதையில இருந்து விற்பனை வரைக்கும் எல்லாமே மார்க்கெட்டை நம்பி தான் வந்து விவசாயிகள் இருக்க வேண்டிய சூழல் இருக்கு. কৃষক সারাওয়ানান এর বদল চান, বাজরাকে ফিরিয়ে আনতে চান তিনি, কারণ দীর্ঘমেয়াদের জন্য তা অন্য ফসলের তুলনায় বেশি নির্ভরযোগ্য এবং এর চাষ মাটির জন্য ভালো। বাজরা চাষে কম জল লাগে এবং এর পুষ্টিগুণও বেশি। বাজরা চাষ ছড়িয়ে দিতে এবং অন্য চাষিদের সহযোগিতার জন্য তিনি নামালবার অর্গানিক মিলেট ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন নামে একটি সমবায় শুরু করেছেন। இயற்கை வேளாண்மை முறைகளை வந்து முன்னெடுக்கணும், சிறுதானியங்களை ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களை விளைவிச்சு அதை வந்து அவங்க வந்து உட்கொள்ளணும் அப்படின்ற அடிப்படையில் ஒரு 5.5 ஏக்கர் 7 விவசாயிகள் ஒரு 5.5 ஏக்கர்ல ஆரம்பிச்ச முயற்சி இன்னைக்கு வந்து ஒரு 100 ஏக்கருக்கு மேல விவசாயிகளுக்கு இதை பற்றி புரிய வச்சு அவங்களை வந்து இன்வால்வ் பண்ணாங்க. விவசாயிகள் அவங்களாவே வந்து முன் வராங்க। সারাওয়ানানের সঙ্গে আমরা একটি খামারে গিয়েছি। আগে অর্থকরী ফসলের জন্য তারা বৃষ্টির উপর নির্ভরশীল ছিলেন। বৃষ্টি ঠিকঠাক হলে ভালো ফসল মিলত, নয়তো ক্ষতির মুখে পড়তেন কৃষক বানুমতি। তাই নির্ভরযোগ্য কিছু চাষ করতে চাইছিলেন তিনি। খুব বেশি আয় না হলেও মেনে নিতে রাজি তিনি। இது பாத்தீங்கன்னா இருங்கு சோளம், இது இந்த கொல்லை ஃபுல்லா விரைச்சிருக்கோம். இது வந்து சாப்பாட்டுக்கும் யூஸ் பண்ணிக்கலாம். ஃபுல்லா விரைச்சிட்டோம்னா இடையில இடையில மாட்டுக்கும் நாங்க சத்துள்ள பொருள் கட்டை கருது வைக்கிறதுக்கு முன்னாடியே இடையில இடையில கட்டையா எடுத்து மாட்டுக்கும் யூஸ் பண்ணிப்போம். பால் நல்லா கறக்கும், மாட்டுக்கு சத்துள்ள பொருள். இது நல்லா பயிர் விளைஞ்சதுக்கு அப்புறம் அரைச்சி சாப்பாட்டுக்கும் சாப்பாடு செய்யலாம், உப்புமா செய்யலாம், பொங்கல் பண்ணலாம், சாப்பாட்டுக்காக எல்லாமே செய்யலாம். எல்லாருமே சாப்பிடலாம், சின்ன குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே சாப்பிடலாம். இப்ப ஆர்டினரி எங்க ஊர்ல நாங்க போட்டு நாங்க அரைக்கிற வாசி இந்த வாட்டி பாத்தீங்கன்னா தீபாவளிக்கு எங்க வீட்டுல எல்லாம் முறுக்கு, லட்டு உருண்டை, பிஸ்கட் எல்லாமே செய்வோம் நாங்க। বানুমতি সহ অন্য নারী কৃষকেরা একসঙ্গে কাজ করেন। সরাসরি সমবায়ে তাদের পণ্য বিক্রি করেন, যা পরবর্তীতে প্যাকেটজাত করে বিভিন্ন শহরের ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। তারা সাফল্যের মুখ দেখছেন, কারণ শহরাঞ্চলে বাজরা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। இப்போ நாங்க வர்க்கிங் விமன் தான் இருக்கிறதுனால ஜெனரலி இஃப் யூ see இதெல்லாம் மில்லட்ஸ்லாம் வாங்கி அரைச்சு அதை ரோஸ்ட் பண்ணி அரைச்சு சில்ட்ரனுக்கு கொடுக்கிறது ரொம்ப கஷ்டம். சோ இந்த மாதிரி when they sell it as powders இந்த மாதிரி மிக்ஸாலாம் கொடுத்தாங்கன்னா மார்னிங் வந்து டாஸ்க் ரொம்ப ஈஸியா இருக்கு, ஒரு சாட்டிஸ்ஃபேக்ஷனாவும் இருக்கு that children are having healthy food। ইউএন 2023 সালকে মিলেটের বছর বলে ঘোষণা করেছে, কিন্তু কৃষকদের কাছে একে অর্থনৈতিকভাবে আকর্ষণীয় করে তুলতে আর অনেক কিছু করা দরকার। কেননা অর্থকরী ফসলের তুলনায় মিলেটের চাষ লাভজনক নয়। তবে আশার কথা, কোনো কোনো কৃষকের কাছে ভিন্ন গুণের কারণে মিলেট জনপ্রিয় হচ্ছে। சிறுதானியங்கள் வந்து ரொம்ப எல்லா விதத்திலையும், அதாவது நமக்கு இன்னைக்கு வந்து கிளைமேட் ரெசிலியன்ட் கிராப்னு சிறுதானியங்களை சொல்றாங்க. லாங் டேர்ம்ல ஃபுட் செக்யூரிட்டிக்கு வந்து சிறுதானியங்கள் ரொம்ப முக்கியமான பங்கு வகிக்குதுன்னு சொல்லி யுஎன் உட்பட பல அமைப்புகள் வந்து அதை பேசுறாங்க. அதனால உணவு தேவையை பூர்த்தி பண்றது அப்படின்றது கண்டிப்பா சிறுதானியங்களால முடியும். ஊட்டச்சத்து குறைபாட்டை அட்ரஸ் பண்றதுக்கும் சிறுதானியங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். அரிசிக்கு இப்ப எப்படி ஆதரவு இருக்கோ, கோதுமைக்கு எப்படி ஆதரவு இருக்கோ, அதே போல சிறுதானியங்களுக்கு அரசாங்கத்துடைய ஆதரவு இருந்தது அப்படின்னா பரவலா வந்து சிறுதானியங்கள் பயிரிடப்படும். மக்கள் தாராளமா சிறுதானியங்கள் பயிரிட்டு கொடுக்கறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு। এই অঞ্চলের কৃষকেরা চিরাচরিত কৃষিতে ফিরে যাচ্ছেন। এটি সফল হলে বাজরার প্রত্যাবর্তন ঘটবে। কৃষকেরা বেশি ভরসাযোগ্য ফসল পাবেন এবং ক্রেতারাও স্বাস্থ্যকর খাবার খাওয়ার সুযোগ পাবেন। আজকের মতো এই পর্যন্তই। আজকের প্রতিবেদনগুলির একটি বিষয় অভিন্ন, আর তা হলো সম্পদ সবসময় নতুন করে গড়ে নেবার প্রয়োজন হয় না, বরং যা আছে তাকেই উন্নত করবার মাধ্যমে আমরা নিজেদেরকে আরোই পরিপূর্ণ করে তুলতে পারি। এমনই কিছু প্রচেষ্টার কথা যদি আপনার জানা থাকে তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না, এবং এমন আরও অনেক প্রতিবেদন পেতে ইনস্টাগ্রামে আমাদের পেজটি ফলো করতেও ভুলবেন না। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জলবায়ু, পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায়। জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশ বান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা।
খামার থেকে বারান্দা, কীটনাশক মুক্ত পুষ্টি সমৃদ্ধ বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা। কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন, নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ। কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি, চলুন অনুসন্ধান করি একসঙ্গে। চোখ রাখুন DW বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়।